ওকে, আমরা কমন স্টকের রিকোয়ার্ড রিটার্ন বা কস্ট অফ ইকুইটি কিভাবে ক্যালকুলেট করব বা কস্ট অফ কমন স্টক কিভাবে ক্যালকুলেট করব সেটার জন্য কিছু মডেলস অ্যাভেলেবল আছে। সো মডেলের ব্যাপারটা কিভাবে আসছে, আপনি স্ট্যান্ডার্ডাইজড ওয়েতে যখন কোনো কিছু করেন যেটা সবার কাছে গ্রহণযোগ্য, সেই ধারণা থেকে আপনার মডেলের ব্যাপারটা আসছে। আহ ধরে নেন আমাদের প্রোডাক্টের দামগুলো পার কিলোতে এক্সপ্রেস করা হয়। তো এটা পার কিলোতে যে আপনার এক্সপ্রেস করা হয়, এটা একটা স্ট্যান্ডার্ড যে কিলোতে দাম প্রকাশ করতে হবে। এখন কিলো কেন নির্ভরযোগ্য একটা মাধ্যম যেটার ভিত্তিতে দাম প্রকাশ করতে হবে, এটার প্রতি সবার আস্থা আছে, কিলোগ্রামের প্রতি। একইভাবে দুটো অ্যাসেট, ফর এক্সাম্পল দুটো স্টক বা পাঁচটা স্টক বা তিনটা স্টক, এই স্টক গুলোর ক্যাশ ফ্লোস আপনার জানা আছে, যে কোন স্টকটা কখন কেমন ক্যাশ ফ্লোস দেবে এটা আপনার জানা আছে। বাট আপনি কিভাবে এই স্টক গুলোর প্রাইস ডিটারমিন করবেন, কোন স্টকটা প্রাইস কত হওয়া উচিত, সেটা কিভাবে আমি জানবো বা কিভাবে আমরা বুঝতে পারবো? এটার জন্য কিছু মডেল তৈরি করা হয়েছে। যে আমার যদি একটা অ্যাসেটের কি ক্যাশ ফ্লোস আছে এটা জানা থাকে, একের সাথে এই অ্যাসেটের কি কি রিস্কিনেস আছে সেটা যদি আমি কোয়ান্টিফাই করতে পারি, তাহলে সেই অ্যাসেটটার জন্য একজন ইন্ডিভিজুয়াল বা মার্কেটে যারা পার্টিসিপেট করবে তাদের ওই অ্যাসেটটার জন্য কত প্রাইস দেওয়া উচিত, সেটা কিভাবে ডিটারমিন করলে সবার কাছে গ্রহণযোগ্য হবে, এরকম কিছু মডেলস আছে। যে মডেলস গুলোকে আমরা বলি অ্যাসেট প্রাইসিং মডেল। এই অ্যাসেট গুলোকে আমরা কি বলি? অ্যাসেট প্রাইসিং মডেল। এখন ম্যাটার হচ্ছে আমাদের যে আলোচনা এই মুহূর্তে লং টার্ম ফাইন্যান্সিং, মানে আপনার কমন স্টক বা বন্ড, প্রেফারেড স্টক, এগুলো সাধারণত বা কমন স্টক এগুলো বা বন্ড এগুলো কিসের জন্য ব্যবহার করা হয়? কোম্পানির লং টার্ম ফাইন্যান্সিং এর জন্য। তো লং টার্ম ফাইন্যান্সিং এর জন্য আহ যে অ্যাসেট গুলো ব্যবহার করা হয় বা যে অ্যাসেট গুলো ইস্যু করা হয়, কোম্পানি যখন একটা ইকুইটি ইস্যু করছে এটা কোম্পানির জন্য লায়াবিলিটিস, বাট যারা পারচেস করছে তাদের জন্য এটা একটা অ্যাসেট। আমি যখন কোনো কোম্পানির স্টক পারচেস করছি সেই স্টকটা হচ্ছে কোম্পানির জন্য লায়াবিলিটি, আমার জন্য কি? অ্যাসেট। এই অ্যাসেট গুলোর নেচার হচ্ছে লং টার্ম, এই সিকিউরিটি গুলোর নেচার হচ্ছে লং টার্ম। সো লং টার্ম ফাইন্যান্সিং এর জন্য যেই অ্যাসেটটাকে ইস্যু করা হচ্ছে সেটাকে আমরা বলি ক্যাপিটাল অ্যাসেট। সো ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং এর জন্য কিছু মডেলস অ্যাভেলেবল আছে। তার মধ্যে সবচেয়ে প্রথমে যে মডেলটা আমাদের কাছে আসছে ফাইন্যান্সের জন্মের শুরুতে, ইন অ্যাবাউট 1964 এর দিকে, সেই অ্যাসেটের নাম হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। আই হোপ যে এই অ্যাসেট প্রাইসিং মডেলের পারপাস কি, এটা কোন কনটেক্সটে আসছে, কি প্রয়োজন আমাদেরকে সার্ভ করবে, এটা বুঝতে পেরেছেন আমার এই পর্যন্ত আলোচনায়। তো ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল বলছে যে কস্ট অফ ইকুইটি বা রিকোয়ার্ড রিটার্ন অন ইকুইটি ক্যান বি রিটেন ইন দিস ওয়ে অফ ইকুয়েশন। একটা ইকুয়েশন দেখতে পাচ্ছেন, কে জে ইজ ইকুয়াল টু আর এফ প্লাস পি মাল্টিপ্লাইড বাই কে এম মাইনাস আর এফ। এটা হচ্ছে কিসের ইকুয়েশন? অ্যাসেট প্রাইসিং মডেল বা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের ইকুয়েশন।
তো এটা আমরা প্রতিটা বুঝবো, বাট ডোন্ট ফরগেট দ্য পারপাস। আমি ফর্মুলা মনে রাখলাম, পারপাস ভুলে গেলাম, চলবে না। আমি পারপাস মনে রাখতে হবে, ফর্মুলা ভুলে গেলাম, এটা টলারেবল। বাট আপনি ফর্মুলা মনে রাখলেন, পারপাস ভুলে গেলেন, এটা টলারেবল না। ওকে, তাহলে এটার পারপাস হচ্ছে কি করা? এটার পারপাস হচ্ছে আপনার আমাদের হাতে যে অ্যাসেট গুলো থাকে সেটা আমরা কিভাবে প্রাইসিং করব সেটা ডিটারমিন করা। এখন আহ, আপনার শুরু হয়েছে কি দিয়ে? কে যে। কে যে বলতে আমরা যেটা বোঝাচ্ছি, গত ক্লাসে আমরা কে বলতে মিন করেছিলাম কস্ট অফ ক্যাপিটাল। সো ক্যাপিটালের কস্ট দিয়ে, কে ফর কস্ট, কে দিয়ে আমরা কি মিন করছি? কস্ট মিন করছি, বা রিকোয়ার্ড রিটার্ন মিন করছি। আর আপনার যেটা সাবস্ক্রিপ্ট, সেটা দিয়ে আমরা মিন করছি আমার যে অ্যাসেটটার কথা আমরা বলছি সেই অ্যাসেটটা। সে ফর এক্সাম্পল কে জে, এখানে আমরা মিন করছি কস্ট অফ, আর যে দিয়ে আমরা মিন করছি কমন স্টক বা রিকোয়ার্ড রিটার্ন অন কমন স্টক। একটা কমন স্টক থেকে ইনভেস্টরদের মিনিমাম কত রেট অফ রিটার্ন এক্সপেক্ট করা উচিত, সেটা এই ইকুয়েশনের মাধ্যমে আমরা জাস্টিফাই করতে পারবো। সেখানে বলা হচ্ছে, লুক এট দ্য ভেরি ইনিশিয়াল ওয়ান। এখানে বলা হচ্ছে you should start with which one first? You should start with আপনার, okay, you should start with this one. This one is আপনার, এটার সাথে কি পরিচিত? এটা আমরা আগে দেখেছি, আর এফ। This one is risk free return or return on risk free securities. সে ফর এক্সাম্পল গভর্নমেন্ট, আমরা পড়েছিলাম গভর্নমেন্ট কিছু সিকিউরিটিজ ইস্যু করে যেগুলো পরিচিত হচ্ছে ট্রেজারি বিল, ট্রেজারি বন্ড, এই সিকিউরিটিজ গুলো। সো এখানে আমরা ট্রেজারি বন্ডের আলোচনাটা নিয়ে আসি, বিকজ অফ দ্য লং টার্ম অ্যাসেট এর জন্য এই প্রাইসিং মডেলটা ব্যবহার করা হয়। তো গভর্নমেন্ট যে সিকিউরিটিজ গুলো ইস্যু করে সেখান থেকে যে রিটার্নটা পাওয়া যায় সেই রিটার্নকে আমরা বলি রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। সে ফর এক্সাম্পল আমাদের ট্রেজারি বন্ডে 12% মতো ইন্টারেস্ট রেট পাওয়া যায়। ফর সিম্পলিসিটি আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে রিটার্নের মেজারমেন্ট, এবং সেটাই হচ্ছে আমাদের জন্য, বাংলাদেশের জন্য আরএফ। এখন ইউএসএ ট্রেজারি বন্ডের যে রেট অফ রিটার্নটা পাওয়া যায় সেটা হচ্ছে ইউএসএ মার্কেটের জন্য কি আরএফ। এখন আহ আপনার আরএফ আমরা বুঝতে পারলাম, তার মানে ইউ মাস্ট এক্সপেক্ট মিনিমাম দিস ওয়ান, মানে এটা দিয়ে আপনার শুরু। কি শুরু? আমি সিকিউরিটি বা কমন স্টকের ইনভেস্টমেন্টে কত রেট অফ রিটার্ন চাইছি, এটা শুরু কত দিয়ে? শুরু হচ্ছে ওই 12% দিয়ে। 12%টা কি? বাংলাদেশের গভর্নমেন্টের ট্রেজারি সিকিউরিটিজ এর রিটার্ন। এটা দিয়ে আমার মিনিমাম রেট অফ রিটার্ন শুরু হবে। কিসের জন্য? কমন স্টকের জন্য। প্লাস বিটার আলোচনায় পরে আসছি, এখানে যেটা সেটা হচ্ছে রিস্ক প্রিমিয়াম। হোয়াট ইজ দ্যাট? মার্কেট যে রেট অফ রিটার্নটা দিয়ে থাকে, সে ফর এক্সাম্পল বাংলাদেশের যদি আপনি স্টক মার্কেট, আমরা প্রক্সি বলছি যে কোনো মার্কেটে, বাংলাদেশের স্টক মার্কেট, এটার গত 40 ইয়ার্স এর ডেটা যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে বাংলাদেশের স্টক মার্কেট অন এন অ্যাভারেজ ইনভেস্টরদেরকে অ্যাবাউট 17% রেট অফ রিটার্ন দিয়েছে। কত পার্সেন্ট? 17% রেট অফ রিটার্ন দিয়েছে।
এখন এই রিটার্নটা কি রিস্ক ফ্রি রিটার্ন নাকি রিস্কি রিটার্ন? স্টক মার্কেট কি রিস্কি নাকি রিস্ক ফ্রি? একটু আমাকে বলেন। আনমিউট করে বলতে পারেন, চ্যাট বক্সে লিখতে পারেন। স্টক মার্কেটে যে ইনভেস্টমেন্ট, এটা কি রিস্কি ইনভেস্টমেন্ট নাকি রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট? স্যার রিস্কি ইনভেস্টমেন্ট। রিস্কি ইনভেস্টমেন্ট। তাহলে আপনি যে 17% পাচ্ছেন, এই 17%টা হচ্ছে রিটার্ন অন রিস্কি ইনভেস্টমেন্ট। রাইট। সবাই কারেক্টলি আইডেন্টিফাই করেছেন, থ্যাংক ইউ। সো এই 17% থেকে যদি আমি এই 12%টা বাদ দিই, which is the return on risk free investment, এখানে কত থাকে? 17 থেকে 12 গেলে কত পার্সেন্ট? 17 থেকে 12 মাইনাস করলাম, কত থাকবে? 5%। এই 5%কে বলা হয় রিস্ক প্রিমিয়াম। হোয়াট ইজ দ্যাট? এই রিটার্নটা পাচ্ছি আমি রিস্ক না নিলে, আর এই রিটার্নটা পাচ্ছি হচ্ছে রিস্ক নিলে। তাহলে রিস্ক নিলে যে রিটার্নটা পাওয়া যায়, যে কম্পেনসেশনটা পাওয়া যায়, এটার নাম হচ্ছে রিস্ক প্রিমিয়াম। এটার নাম কি? রিস্ক প্রিমিয়াম। বোঝা গেছে? এটার নাম হচ্ছে রিস্ক প্রিমিয়াম। আচ্ছা, তাহলে এই পাশেটা আমরা বুঝতে পারলাম, এটার নাম হচ্ছে রিস্ক প্রিমিয়াম, এটার নাম হচ্ছে রিস্ক ফ্রি রিটার্ন। তাহলে এটার নাম কি? দিস ওয়ান reflects the riskiness of the stock. This one reflects the riskiness of the capital asset. আপনার আমাদের খেয়াল আছে যে আমরা রিস্ক রিটার্নের উপর একটা টপিক পড়েছিলাম, খুব সম্ভবত চ্যাপ্টার 2। ওখানে আমরা ডিফারেন্ট রিস্ক মেজারমেন্ট দেখিয়েছিলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, ভার, এই ধরনের রিস্কের মেজারমেন্ট দেখিয়েছিলাম। এখানে আমরা বিটাকে দেখিয়েছিলাম। ক্যান এনিওয়ান জাস্ট রিকল যে আমরা বিটা দেখিয়েছিলাম? বিটার আলোচনা ওই ক্লাসে করেছিলাম। কেউ একজন একটু বলতে পারবেন, সো দ্যাট উই ক্যান কনফার্ম যে আমরা জেনেছি এটা সম্পর্কে? আমি বলবো, আমি এটা বলছি না যে আমরা ওখানে জেনেছি এই জন্য আর এখানে বলবো না, এটা বলছি। চ্যাপ্টার 2 তে স্যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করা না, এটা মনে আছে স্যার। হ্যাঁ, ওখানে একটা বিটাও আমরা দেখিয়েছিলাম, জি সিস্টেমেটিক। স্যার। ওকে, সো বিটা মেজার্স সিস্টেমেটিক রিস্ক। এটা একটা সিস্টেমেটিক রিস্কের মেজারমেন্ট। সো লং স্টোরি শর্ট, সিস্টেমেটিক রিস্ক হচ্ছে দ্য রিস্ক হুইচ ইউ ক্যান নট ডাইভার্সিফাই, হুইচ ইউ ক্যান নট mitigate by investing in alternative asset, by investing in lot of asset. Say for example, আপনার ইকোনমিতে একটা ক্যালামিটি যাচ্ছে, বা হাই ইনফ্লেশন, and overall economic inflation. So it is not possible to, I mean, reduce this asset by investing. আপনি যদি 50টা স্টকে ইনভেস্ট করেন, আপনার ইনফ্লেশনের জন্য যে রিস্ক, এটাকে আপনি কি করতে পারছেন না, মিটিগেট করতে পারছে না, বিকজ ইট ইজ অ্যান ইকোনমি ওয়াইড রিস্ক। সো ইকোনমি, এন্টায়ার ইকোনমির জন্য এটা অ্যাপ্লিকেবল। আচ্ছা, ওকে। সো আমরা বিটাকে একটু রিকল করি। সো বিটা মেজার্স দ্য সেন্সিটিভিটি অফ সিকিউরিটি রিটার্ন রিলেটেড টু দ্য মার্কেট রিটার্ন, মার্কেট রিস্ক প্রিমিয়াম। আমি যদি একটু বিটাকে ভেবে দেখি, সেম জিনিস। আমি জাস্ট এই কেজে কে কি লিখছি, কেজে কে আমি লিখছি আর আই। ওকে,
কেজে কে জাস্ট আমি আর আই লিখছি, আমি বলছি যে আমি কোনটা দিয়ে কোনটা রিপ্লেস করছি। আচ্ছা, এই আর এফ টাকে আমি এখানে পাঠিয়ে দিলাম, মানে আই মিন আমি লেফট সাইডে পাঠালাম। ওকে, তাহলে এই পাশে রাইট সাইডে কি থাকছে? রাইট সাইডে পুরো এটা থাকছে। আচ্ছা, এরপর আমি যেটা করছি, এই কে এম কে লিখছি আমি আর এম, একই জিনিস, রিটার্ন অন মার্কেট, আর এখানে লিখছি আর এফ, দিস ইকুয়ালস টু বিটা। সো এখানে বিটা বলতে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ডিনোমিনেটরটা এখানে যাই হোক, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে বিটা হচ্ছে 2, বিটা যদি 2 হয়, এটা মিন করছে নিচের এটা যদি 1% চেঞ্জ হয়, উপরের এটা কত পার্সেন্ট চেঞ্জ হবে আমাকে বলেন তো দেখি। নিচের ডিনোমিনেটরটা 1% চেঞ্জ হলো, আর এই পাশে যেটা ভ্যালু এটা যদি 2 হয়, তাহলে উপরের এটা চেঞ্জ কত পার্সেন্ট হবে? সিম্পল ইকুয়েশন। একটু চেষ্টা করেন। এখানে কত পার্সেন্ট হলে আমি এখানে 2 পাবো? আই মিন কত পার্সেন্ট হলে আমি দুটো ইকুয়েশন সেম পাবো, বা লেফট এন্ড রাইট দুটো সেম পাবো? নো আইডিয়া। এখানে 2% হলে আমি এখানে 2 পেয়ে যাব না? 2 ÷ 1। ওকে, so the idea is that beta represents the sensitivity of security return। এই রিটার্নটা হচ্ছে সিকিউরিটি রিটার্ন। এই রিটার্নটা কিসের রিটার্ন? সিকিউরিটি রিটার্ন। কমন স্টক is one of the securities। beta measures the sensitivity of security return। এই রিটার্নটা অ্যাকচুয়ালি এক্সেস রিটার্ন, রিটার্ন ওভার রিস্ক ফ্রি রিটার্ন। আমরা এখানে যেটা রিস্ক প্রিমিয়াম বলছি, একই জিনিস, এক্সেস রিটার্ন একই জিনিস। আমরা বলছি যে বিটা মেজার্স দ্য সেন্সিটিভিটি অফ সিকিউরিটি রিস্ক প্রিমিয়াম। এই একটু আগে আমরা রিস্ক প্রিমিয়াম ডিফাইন করেছি, ইট ইজ নট ইজ ইকুয়াল টু রিস্ক প্রিমিয়াম। এটা হচ্ছে মার্কেটের রিস্ক প্রিমিয়াম, কারণ আপনি এখানে কোন রিটার্ন থেকে কোন রিটার্ন বাদ দিয়েছেন? মার্কেটের রিটার্ন থেকে রিস্ক ফ্রি রিটার্ন বাদ দিয়েছেন, আর এখানে আমরা কোনটা থেকে কোনটা বাদ দিয়েছি? সিকিউরিটি রিটার্ন থেকে রিস্ক ফ্রি রিটার্ন বাদ দিয়েছে, তো এটা হচ্ছে সিকিউরিটি রিস্ক প্রিমিয়াম। সো বিটা মেজার্স দ্য sensitivity of security risk premium in response to changes to the market risk premium, in response to changes to the market risk premium। ওকে, সো মার্কেট রিস্ক প্রিমিয়াম যদি চেঞ্জ হয়, এটার জন্য বিটা, এটার জন্য আমার সিকিউরিটি যতটুকু চেঞ্জ হয়, সিকিউরিটি রিস্ক প্রিমিয়াম যত চেঞ্জ হয়, এটা মেজার করা হচ্ছে বিটা। সো আমরা একটু রিয়েলিস্টিক্যালি বোঝার চেষ্টা করি, তাহলে আপনি এখানে রিলেট করতে পারবেন। সে ফর এক্সাম্পল আপনার সিকিউরিটি মার্কেটে দুটো অ্যাসেট আছে, বা দুটো স্টক আছে। সো আপনার ওভারঅল মার্কেটে রিটার্ন যখন বাড়ে, তখন আপনার দেখা যায় একটা স্টকে রিটার্ন বাড়ে এবং আরেকটা স্টকে রিটার্ন কমে। আর যখন ওভারঅল মার্কেটে রিটার্ন কমে, তখন যে সিকিউরিটি রিটার্ন বাড়ে বলেছিলাম বাড়া অবস্থায়, আর এখন বলছি যে ওই সিকিউরিটি রিটার্ন কমে। সে ফর এক্সাম্পল ওই সিকিউরিটিটাকে আমি আইডেন্টিফাই করে দিচ্ছি, সেই সিকিউরিটির নাম হচ্ছে সিকিউরিটি এই। আর
আরেকটা সিকিউরিটি যেটা মার্কেট বাড়া কমার সাথে কমে বাড়ে না, মানে মার্কেটের সাথে একই সাথে মুভ করে না, বাট এটা একই সাথে মার্কেটের সাথে মুভ করে। এখন আমাকে বলেন কোনটা আপনার জন্য রিস্কিয়ার, এটা রিস্কিয়ার নাকি এটা রিস্কিয়ার? এনি আইডিয়া? জাস্ট থিঙ্ক অফ মার্কেট, মার্কেট বলতে ইউ থিঙ্ক অফ দ্য এন্টায়ার ইকোনমি, জাস্ট থিঙ্ক অফ। এখন এন্টায়ার ইকোনমি যখন ভালো করছে আপনার একটা অ্যাসেট ভালো করছে, আবার মার্কেট যখন খারাপ করছে তখন ওই সেম অ্যাসেট যেটা ভালো করছিল ইকোনমি ভালো করার সময়, ওই অ্যাসেটটা এখন খারাপ করছে। এখন আপনি কি এটাকে বেশি পছন্দ করবেন, এটাকে বেশি পছন্দ করবেন নাকি এটাকে বেশি পছন্দ করবেন, যেটা মার্কেট ওঠা নামার সাথে ওঠা নামা করছে না? মানে যখন ইউ আর আনহ্যাপি বিকজ দ্য মার্কেট ইজ ডাউন, তখন এটা কি করছে, ডাউন হয়ে যাচ্ছে। বাট এটা কি করছে না, এটা ডাউন হচ্ছে না, এটা যে জায়গায় ছিল ওই জায়গায় আছে, এটা মার্কেটের সাথে ওঠানামা করছে না। I mean, when you are unhappy, it's not make your unhappiness more. What do you think? Between the A and B, কোনটা আপনার কাছে বিপদের বন্ধু মনে হচ্ছে? Between A and B, which one is your summer friend? Which one is your peril's friend? Sir, B. B কে আপনার মনে হচ্ছে কি পেরিলস ফ্রেন্ড, আর A কে কি মনে হচ্ছে সামার ফ্রেন্ড, G, sir. রাইট? ওকে। G, sir. তার মানে কোনটা আপনার জন্য রিস্কিয়ার, এটা যদি বুঝে থাকেন কোনটা আপনার জন্য রিস্কিয়ার, কোন অ্যাসেটটা রিস্কিয়ার? অ্যাসেট এ হচ্ছে রিস্কিয়ার, স্টক এ হচ্ছে রিস্কিয়ার। সো এই রিস্কিনেসটা মেজার করা হচ্ছে বিটা। এই জন্য বলছিলাম যে মার্কেট যদি 1% চেঞ্জ হয়, আর এই আপনার যে সিকিউরিটি রিস্ক প্রিমিয়াম চিন্তা এখানে করছেন, এটা যদি এভাবে চেঞ্জ হয় একই সাথে মুভ করছে, ওই ক্ষেত্রে বিটা 2। আরেকটা অ্যাসেট ফর এক্সাম্পল, সে আপনার মার্কেট মুভ করছে বাই 1%, বাট ওই অ্যাসেটটা যেটা সে ফর এক্সাম্পল বি, এটা মুভ করছে সে 0.5% অথবা 0.2%। ওকে, কোন অ্যাসেটটার বিটা কম হবে, এটা নাকি এটা? এটা ধরে নিচ্ছে বি, আর এটা ধরে নিচ্ছে এ। তো এর বিটা বেশি, বির বিটা কম। নাও ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট হাউ ইট ইজ এ মেজার অফ রিস্ক। Anything which makes you happy when you are already happy, because why you are already happy, because market is going well, and at the same time when you are unhappy because market is unhappy, if the same thing makes you unhappy, এটা আপনাকে আরো কি করছে, আনহ্যাপি করছে, কারণ এটা মার্কেটের সাথে ওঠানামা করে, that is more riskier compared to another asset which makes you happier when you are unhappy, and when you are happier it does not make you more happier, it remains as it is. ওকে, সো এই ব্যাপারটাকে আমরা বলি সেন্সিটিভিটি অফ সিকিউরিটি রিটার্ন টু দ্য মার্কেট রিটার্ন। এটার মেজারমেন্ট করা হয় বিটা দিয়ে। অ্যাজ লং এজ ইউ আর মেজারিং ইন ফাইন্যান্স বা আপনি ইনভেস্টমেন্টের সাথে থাকেন, আপনাকে বিটা ভালোভাবে বুঝতে হবে। এই বিটার ক্যালকুলেশন আসছে এখানে। সো লং স্টোরি শর্ট, বিটা মেজার্স দ্য রিস্কিনেস। কিভাবে এই রিস্কিনেস মেজার করে? ইট মেজার্স দ্য হিস্টোরিক্যাল ভোলাটিলিটি অফ ইন্ডিভিজুয়াল স্টক রিটার্ন রিলেটিভ টু this one, relative to this one, relative to the market as measured by stock market index. Okay, so আমরা যেটা বললাম যে বিটা মেজার্স দা
রিস্কিনেস। ঠিক আছে। সো কিভাবে রিস্কিনেস মেজার করে সেটা আমরা বোঝানোর চেষ্টা করলাম। সো এটা একটু ভালোভাবে বুঝবেন, বিকজ many contents are dependent on this understanding. আচ্ছা, ওকে। সো আমরা একটু ছোট একটু এক্সারসাইজ দেখি। সে ফর এক্সাম্পল, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন হচ্ছে 5.5%, মার্কেটে রিটার্ন হচ্ছে 12%, বিটা হচ্ছে 1। বিটা 1 মিনস মার্কেট যত পার্সেন্ট চেঞ্জ হয় ওই সিকিউরিটি কত পার্সেন্ট চেঞ্জ হয়, বেশি চেঞ্জ হয় নাকি কম চেঞ্জ হয় নাকি সেম চেঞ্জ হয়। হোয়াট ডাজ বিটা 1 মিনস? এখন বলেন, যদি আলোচনা বুঝে থাকেন তাহলে এটা আমাকে আনসার দিতে পারতে হবে। বিটা যদি 1 হয়, মার্কেটের রিস্ক প্রিমিয়াম যত চেঞ্জ হয় সিকিউরিটি রিস্ক প্রিমিয়াম কি ততটুকু চেঞ্জ হয় নাকি কম চেঞ্জ হয় নাকি বেশি চেঞ্জ হয়? রেসপন্স জানান আনমিউট করে অথবা চ্যাট বক্সে লিখেন। বলেন। দিস ইজ ইকুয়াল টু 1। এখন এটা যদি 2% চেঞ্জ হয় মার্কেটের, সরি আমি উল্টো লিখেছি, এটা হচ্ছে যে হবে সিকিউরিটি রিটার্ন আর এটা হচ্ছে মার্কেটের রিটার্ন। এখন এটা যদি 2% চেঞ্জ হয়, এটা কত পার্সেন্ট হলে আমি 1 পাবো? 3% হলে 1 পাবো নাকি 1% হলে 1 পাবো? জানান। জানা তো হবে, আদারওয়াইজ আই উইল নট বি প্রসিডিং। বিটা যদি 1 হয়, সিকিউরিটি রিটার্ন কত চেঞ্জ হলে এখানে এটা আমরা ইকুয়েশনটা সলভ করতে পারবো, এখানে 1 হবে। আমি অলরেডি বললাম যে মার্কেটের রিস্ক প্রিমিয়াম চেঞ্জেস হচ্ছে 2%। এখন উপরে কত হলে, নিউমারেটরে কত হলে আপনি 1 পাবেন? So 2%, exactly. So beta 1 means what? Beta 1 means the changes in the market risk premium and the changes in the security risk premium both are same. Okay. So I emphasize, please understand the concept. Don't hang up with solving hundreds of tens of problems without understanding the concept. ঠিক আছে? Otherwise you will fall in a big problem in coming courses. আচ্ছা, এই ইনফরমেশন গুলো যদি আমার দেওয়া থাকে তাহলে আমরা সিকিউরিটি রিটার্ন, সিকিউরিটি রিকোয়ার রেট অফ রিটার্ন কিভাবে ক্যালকুলেট করব। সো আমার কাছে এটা দেওয়া আছে 5.5%, বিটা দেওয়া আছে 1%, মার্কেটে রিটার্ন দেওয়া আছে 12%। আর আমি অলরেডি জানি যে সিকিউরিটি রিস্ক প্রিমিয়াম হচ্ছে সিকিউরিটি না, আপনার মার্কেটের রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন হচ্ছে 5.5%। তো এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে রিকোয়ার রেট অফ রিটার্ন। সেইভাবে আমরা ক্যাপএম ইউজ করে রিকোয়ার রেট অফ রিটার্ন ক্যালকুলেট করি। এখন শুরুতে আমরা যেটা আলোচনা প্রসঙ্গে ক্রমে বলেছিলাম যে এটা কিভাবে আসছে, ঠিক কোন পারপাস আসছে, বলেছিলাম যে দুটো অ্যাসেট, কোন অ্যাসেটের প্রাইস কত হওয়া উচিত এটা অ্যাসেসমেন্ট করার জন্য অ্যাসেট প্রাইসিং মডেল গুলো আসছে। এখন আমি সিম্পল একটা কনটেক্সট বলে সো দ্যাট আই ক্যান ক্লিয়ার যে আপনি পারপাসটা বুঝতে পেরেছেন, যে ক্যাপএম এর পারপাসটা বুঝতে পেরেছেন। আচ্ছা, দুটো অ্যাসেট, সিকিউরিটি এ এন্ড সিকিউরিটি বি, এটার বিটা কম, এই সিকিউরিটি বির বিটা, আমি বলছি যে বিটা
বিটা লেস, আর এটা হাই। এখন আমাকে বলেন কোন সিকিউরিটি থেকে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বেশি হবে? সিকিউরিটি বি থেকে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বেশি হবে নাকি এ থেকে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বেশি হবে? আদার থিংস রিমেইন সেম। বলেন, তাতে বলেন কোন সিকিউরিটিতে রিটার্ন রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বেশি হবে? এটা বুঝতে পারছেন না? বিটা তো এখানে বেশি, যার বিটা বেশি তার জন্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কি হবে? বেশি হবে। সো এর জন্য কি হবে? রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বেশি হবে, আর এর জন্য কি হবে? কম হবে। ওকে। আর আপনার যদি খেয়াল থাকে আমরা ভ্যালুয়েশন কিভাবে করেছিলাম? ভ্যালুয়েশন ইজ লং স্টোরি শর্ট, প্রেজেন্ট ভ্যালু অফ future cash flows discounted at what? Discounted at cost of equity or appropriate discount rate. আচ্ছা, এই এটার মেজারমেন্ট আমরা শিখতে চাচ্ছি, এটার মেজারমেন্ট। এখন কোন সিকিউরিটির জন্য এটা বেশি পেয়েছেন? সিকিউরিটি এর জন্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ইকুইটি বেশি পেয়েছেন, আর সিকিউরিটি বি এর জন্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ইকুইটি কি পেয়েছেন? কম পেয়েছেন। এখন যদি সিকিউরিটি এ এবং সিকিউরিটি বি দুটোর জন্য ক্যাশ ফ্লো সেম থাকে, if you understand this present value concept, which you expect to be priced higher and to be priced lower? নিচে যেটা আমাদের ডিসকাউন্ট রেট কোন ক্ষেত্রে বেশি হবে? এর ক্ষেত্রে বেশি হবে নাকি বি এর ক্ষেত্রে বেশি হবে? অলরেডি আমরা বলেছি এর ক্ষেত্রে বেশি হবে, বি এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে বেশি হবে, বি এর ক্ষেত্রে কম হবে। সো কোনটার প্রাইস বেশি হবে? যদি দুটো ক্যাশ ফ্লো সেম থাকে, যেটা ডিভাইড হবে লেস পার্সেন্টেজ অফ রেট দিয়ে, আপনার বি এর ক্ষেত্রে পার্সেন্টেজ কম। যত কম পার্সেন্টেজ দিয়ে ডিভাইড হবে তত প্রাইস কি হবে? বেশি হবে। আর যে সিকিউরিটির রিস্ক বেশি, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ইকুইটিও বেশি, সেটা যখন আমরা বেশি পার্সেন্টেজ দিয়ে ডিভাইড করব আমাদের ভ্যালু কি হবে? ভ্যালু কম হবে। তার মানে রিস্কিয়ার অ্যাসেটের, বিটুইন রিস্কি অ্যাসেট অ্যান্ড রিস্ক, বিটুইন রিস্ক ফ্রি, লেস রিস্কিয়ার অ্যাসেট অ্যান্ড মোর রিস্কিয়ার অ্যাসেট, কোন অ্যাসেটটার প্রাইস বেশি হবে? যে অ্যাসেটটা কম রিস্কিয়ার সেটার প্রাইস বেশি হবে, আর যে অ্যাসেটটা মোর রিস্কিয়ার সেটার প্রাইস কি হবে? কম হবে। ওকে, ইন দিস ওয়ে capital asset pricing model helps us to price the assets. Okay, so this is all about of understanding the capital asset pricing model. আমরা মুভ করছি। ওকে, কমন স্টক থেকে আমরা যখন ফাইন্যান্সিং এর কথা বলি, it's not about all the time issuing the common stock in market every time। আমরা মার্কেটে কমন স্টক ইস্যু করে ফাইন্যান্সিং করব, এটাকে সবসময় কি বলা হয় না? কমন স্টকের ইকুইটি ফাইন্যান্সিং বলা হয় না। এটা আরো বিভিন্ন ফর্মে হতে পারে। তার মধ্যে একটা ফর্ম হচ্ছে আহ যেটা আমরা কমনলি রিথিং করি, সেটা হচ্ছে আপনার কমন স্টক ইস্যু করা। কমন স্টক ইস্যু করলে কি হয়? নিউ শেয়ার পারচেস করে কারা? নিউ ইনভেস্টররা। এবং ইন দিস ওয়ে উই থিঙ্ক অফ দ্য কমন স্টক ফাইন্যান্সিং ইজ এক্সটার্নাল সোর্স অফ ফাইন্যান্সিং। বাট এট দ্য সেম টাইম আপনার একদম প্রথম চ্যাপ্টার বা প্রথম টপিক আমরা যেটা পড়েছিলাম ওখানে খেয়াল আছে যে আমরা নেট প্রফিট থেকে একটা পোর্শন ডিভিডেন্ড দিয়ে থাকি, তারপর যেটা রিমেনিং থাকে সেটাকে আমরা বলেছিলাম কি? সেটা কোথায় গিয়ে যোগ হয়? কেউ কি খেয়াল করতে পারেন? রিটেন আর্নিংস এ গিয়ে যোগ হয়। এটাকে বলা হয় কি? রিটেন আর্নিংস। নেট প্রফিট থেকে আমরা যেটা ডিভিডেন্ড বাদ দিই
যে প্রফিটটা রিমেইনিং থাকে সেই প্রফিটটা গিয়ে কোথায় যোগ হয়? রিটেন আর্নিংস এ যোগ হয়। So, এই রিটেন আর্নিংস এর অ্যামাউন্টটা এটা কাদের প্রাপ্য বা এটার উপর কাদের রাইট? এটার উপর কি কমন স্টক হোল্ডারদের রাইট নাকি বন্ড হোল্ডারদের রাইট? এটা অ্যাকচুয়ালি কাদের টাকা? এটা হচ্ছে কারেন্ট স্টক হোল্ডার্সদের টাকা, কোম্পানির যারা স্টক হোল্ডার্স আছে তাদের টাকা। সো এই টাকাটা কোম্পানির স্টক হোল্ডারদেরকে না দিয়ে কি করা হয়? কোম্পানির যে ফিউচারে ইনভেস্টমেন্ট অপরচুনিটিস অ্যারাইজ হতে পারে সেটাতে ইনভেস্ট করার জন্য রেখে দেওয়া হয়। সো এটাও একটা সোর্স অফ ফাইন্যান্সিং হুইচ ইজ পার্ট অফ দ্য কমন স্টক। ওকে, এখন আপনি এই ফাইন্যান্সিং এ কিন্তু কি করছেন না, আপনি যখন রিটেন আর্নিংস থেকে টাকা ইনভেস্ট করছেন তখন কিন্তু আপনি নতুন শেয়ার ইস্যু করছেন না। সো ইউ আর অ্যাকচুয়ালি ইউজিং ইউর ইন্টারনাল সোর্স অফ ফাইন্যান্সিং। যেহেতু এই টাকাটা অলরেডি আপনার হাতে আছে, এটা কিন্তু কাদের টাকা? এটা আপনার হাতে আছে মানে তা এটা না যে এটা কোম্পানির টাকা। এটা হচ্ছে কোম্পানি যারা স্টক হোল্ডার্স তাদের টাকা। এখন এই রিটেন আর্নিংস এর আপনি কস্ট অফ ক্যাপিটাল কিভাবে ক্যালকুলেট করবেন? আনসার ইজ এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে যেভাবে আমরা কমন স্টকের কস্ট অফ ইকুইটি ক্যালকুলেট করি। তো আপনার কাছে খেয়াল আছে যে আমরা কমন স্টকের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন ইকুইটি কিভাবে ক্যালকুলেট করে দেখিয়েছি। সো একটু আগে যেটা ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল দেখিয়েছে সেটা দিয়েও করা যাবে, বাট অল্টারনেটিভ আরেকটা আছে। সেটা হচ্ছে আহ, আমাদের গর্ডন গ্রোথ মডেল সম্পর্কে আমরা গত ক্লাসে ডিসকাস করেছি। সেখানে আমরা বলেছিলাম যে আমরা গর্ডন গ্রোথ মডেলে কিভাবে ভ্যালুয়েশন করি বা কিভাবে ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেট করি, হোয়াট শুড বি দ্য প্রাইস D1। আমরা D1 মানে কি সেটা বলেছি, আর এখানে কি হবে K-G। এখন আমাদের পারপাস হচ্ছে এটা ক্যালকুলেট করা। সো এটা ক্যালকুলেট করতে আমরা কি করতে পারি? এটা ক্যালকুলেট করতে আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করতে পারি। সো আমরা কে ইজ ইকুয়াল টু K-G কে এই পাশে নিয়ে আসলাম। তাহলে এখানে কি থাকলো? D1 ডিভাইডেড বাই P0। আর জি কে যদি আমি এখানে পাঠিয়ে দিই তাহলে এটা। সো ইন দিস ওয়ে হোয়াট ক্যান উই ডু? উই ক্যান এস্টিমেট দ্য কস্ট অফ রিটেন আর্নিংস। ওকে, সো আলটিমেটলি আমরা কিসের হেল্প নিচ্ছি? কমন স্টকের গর্ডন গ্রোথ মডেল আমরা যেভাবে ভ্যালুয়েশন করে থাকি সেটা হেল্প নিচ্ছি টু এস্টিমেট দ্য কস্ট অফ রিটেন আর্নিংস। সো আপনার কাছে যদি এই ভ্যালু গুলো দেওয়া থাকে, ইউ ক্যান সিম্পলি প্লাগ ইন দিস নাম্বার এন্ড এস্টিমেট দ্য কস্ট অফ রিটেন আর্নিংস। ওকে, সো আই হোপ যে আপনার নাম্বার গুলো দেওয়া থাকলে ইউ ক্যান থিঙ্ক অফ যে আমি এটা কিভাবে করব স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, এখন সে ফর এক্সাম্পল ইউ আর থিঙ্কিং অফ যে আমি তো এতক্ষণ যেটা এস্টিমেট করেছি সেটা হচ্ছে আমার যে এক্সিস্টিং কমন স্টক মার্কেটে ইস্যু আছে সেটার কস্ট অফ ইকুইটি কিভাবে ক্যালকুলেট করব, প্লাস হচ্ছে আমার যে রিটেন আর্নিংস আছে সেটার কস্ট অফ ইকুইটি বা কস্ট অফ রিটেন আর্নিংস কিভাবে ক্যালকুলেট করব। এখন নতুন ইস্যুটা হচ্ছে হোয়াট ইফ, যদি আপনি চিন্তা করেন যে আপনি আইপিও তে গিয়ে নতুন কমন স্টক ইস্যু করবেন। ইউ ক্যান থিঙ্ক অফ, আমরা আইপিও সম্পর্কে বলেছিলাম প্রাইমারি মার্কেট। ওকে, প্রাইমারি মার্কেটে কি করবেন? কমন স্টক ইস্যু করবেন। এখন এটার জন্য আপনি কত রেট অফ রিটার্ন ক্যালকুলেট করবেন বা কত, হোয়াট শুড বি ইউর মিনিমাম রেট অফ রিটার্ন অর হোয়াট শুড বি দ্য কস্ট অফ নিউ কমন স্টক, এটা কিভাবে ক্যালকুলেট করবেন? দ্য আনসার ইজ, একটু আগে আমরা যেটা দেখাচ্ছিলাম এটা আগে আমরা লিখে নিই। ইউ আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান? জি ইজ ফর গ্রোথ, সাস্টেনেবল গ্রোথ রেট। যে গ্রোথ রেটটা কি হবে? লং টার্ম গ্রোথ রেট আপনি এনভিশন করছেন, থিঙ্ক অফ করছেন। আচ্ছা,
এই জায়গায় স্লাইড একটা মডিফিকেশন হবে যখন এটা নিউ কমন স্টক হবে। সো হোয়াট ইজ দ্যাট? আপনি যখন নতুন কমন স্টক ইস্যু করতে যাবেন, সে ফর এক্সাম্পল 100 টাকা আপনি ইস্যু করতে গেলেন, সো আপনার পাওয়া উচিত হচ্ছে 100 টাকা লিস্ট। বাট দ্য ইস্যু ইজ দ্যাট আপনি ইস্যু করতে গেলে, কমন স্টক নতুন ইস্যু করতে গেলে যারা আপনার হয়ে কাজটা করবে, ইনভেস্টমেন্ট ব্যাংকার, তাদেরকে একটা কমিশন দিতে হয়। দ্যাট ইজ নোন এজ দ্য ফ্লোটেশন কস্ট। That is known as the flotation cost, which is equal to the distribution cost of new share. So আপনি যে নতুন শেয়ার ইস্যু করছেন, এটা ডিস্ট্রিবিউশনের জন্য একটা ইনভেস্টমেন্ট ব্যাংকার কাজ করবে, তাদেরকে আপনাকে কিন্তু কমিশন দিতে হবে। সো ওই কমিশন বাদ দেওয়ার পর আপনি যা থাকবে সেটাই পাবেন। সো সেই অ্যাডজাস্টমেন্টটা এই জায়গায় হয়। সো ইন দিস ওয়ে উই এস্টিমেট দ্য কস্ট অফ নিউ কমন স্টক। ওকে, আমরা জাস্ট এই জায়গায় চেঞ্জ করি। ওকে, so if you want to see the numbers, if you want to see the difference, যে একটা কমন স্টক এখানে নতুন কমন স্টক ইস্যু করা হয়েছে, D1 হচ্ছে $2, কারেন্ট প্রাইস হচ্ছে $40, যেটা আপনি ইস্যু প্রাইস এবং অলসো দ্য কারেন্ট মার্কেট প্রাইস। আর ফ্লোটেশন অর সেলিং কস্ট হচ্ছে $4। তখন আপনি কিভাবে কস্ট অফ নিউ কমন স্টক ক্যালকুলেট করবেন? সো এটা হচ্ছে $2 ডিভাইডেড বাই 40 - 4, তার মানে কত? 36। আমরা একটু আগে বলেছি আমি কিভাবে 40 লিখছি। 40 ইজ ইকুয়াল টু হোয়াট? P0 মাইনাস ফ্লোটেশন কস্ট। ওকে, প্লাস এখানে কি হবে? গ্রোথ রেট 7%। আচ্ছা, এখন আমাকে বলেন কস্ট অফ এক্সিস্টিং কমন স্টক আমি ক্যালকুলেট করছি এইভাবে, আর নিউ কমন স্টকের কস্ট অফ নিউ কমন স্টক ক্যালকুলেট করছি এইভাবে। কোন জায়গায় পার্সেন্টেজ বেশি আসবে? এখানে বেশি আসবে নাকি এখানে বেশি আসবে? উইথাউট ডুইং দ্য ক্যালকুলেশন, জাস্ট আমাকে নাম্বার গুলো দেখে বলেন কোন জায়গায় আপনার পার্সেন্টেজটা বেশি আসবে, কোন জায়গায় কস্ট অফ ক্যাপিটাল বেশি আসবে, উপরে নাকি নিচে? রিমেম্বার, উপরেরটা হচ্ছে নিউ স্টকের আর এটা হচ্ছে এক্সিস্টিং কমন স্টকের। স্যার নিচেরটাতে। কিভাবে নিচেরটাতে বেশি আসবে? এখানে তো ডিনোমিনেটর বেশি, এখানে ডিনোমিনেটর কম। আদার থিংস রিমেনিং সেম, 2277। এখানে বাকিগুলো সেম, চেঞ্জ হয়েছে কোথায়? এখানে 36 আর 40-তে ডিনোমিনেটরে চেঞ্জ হয়েছে। সো ইটস নট লাইক দ্যাট যে যেখানে ডিনোমিনেটর কম হবে ওখানে পার্সেন্টেজ বেশি আসবে। সিম্পল অ্যারিথমেটিক, যত বড় নাম্বার দিয়ে ডিভাইড করবেন তত নাম্বারটা কি হবে? ছোট হয়ে যাবে না? আপনি এখানে ডিভাইড করছেন 36 দিয়ে, এখানে ডিভাইড করছেন 40 দিয়ে। তো কোন জায়গায় পার্সেন্টেজ বেশি হবে, উপরে নাকি নিচে? কোথায় বেশি হবে বলেন? ডিনোমিনেটর যেখানে কম ওখানে বেশি হবে নাকি ডিনোমিনেটর যেখানে বড় ওখানে বেশি হবে? বুঝতে পারছেন না? 10/2 আর 10/5 কোনটার ভ্যালু বেশি? এখানে বেশি নাকি এখানে বেশি? স্যার উপরেরটাতে স্যার। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস সিম্পল অ্যারিথমেটিক। এখন এগুলো তো ক্লিয়ার রাখতে হবে। ওকে, প্লিজ থিঙ্ক অফ ইট। ওকে, আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝলাম যে কস্ট অফ নিউ কমন স্টক সবসময় কি হবে? কস্ট অফ কমন স্টক বা কস্ট অফ এক্সিস্টিং কমন স্টক থেকে বেশি হবে। কেন বেশি হবে সেটা রিজন আমরা don't understand the reason just by looking at the formula, just by looking at the numbers. Think of যে এখানে কি থাকে, একটা কস্ট ইনভলভ থাকে, সেই কস্টের নাম কি?
ফ্লোটেশন কস্ট, এটা কাদেরকে দিতে হয়? ইনভেস্টমেন্ট ব্যাংকারকে দিতে হয়। সেই জন্য কি বেড়ে যায়? কস্ট অফ নিউ কমন স্টক বেশি হয়। ওকে, ওকে। এখন আমরা মোটামুটি যত ধরনের সোর্স অফ ফাইন্যান্সিং আছে প্রত্যেকটার কস্ট অফ ক্যাপিটাল কিভাবে ক্যালকুলেট করব সেটা এস্টিমেট করা জেনেছি। দ্য নেক্সট প্রবলেম ইজ দ্যাট আমার কোম্পানির ফাইন্যান্সিং এ, সো আমার কোম্পানি ফাইন্যান্সিং প্রয়োজন হচ্ছে 100। এখানের যে 100, এই 100-এর কত পার্সেন্ট আমি ডেট থেকে নিব, কত পার্সেন্ট ইকুইটি থেকে নিব, কত পার্সেন্ট প্রেফারেড স্টক থেকে নিব? That is the problem known as the optimum capital structure. So the idea of the capital structure is the mix of capital. The mix of capital, because your capital can come from debt, your capital can come from equity, your capital can come from preferred stock. Which source of financing you'll be using most, which source of financing you'll be using least, that is the problem of optimum capital structure. The simple answer is that আমরা ওই ক্যাপিটাল মিক্সটা চুজ করব যেখানে আমার মিনিমাম ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল হবে। আমার কস্ট অফ ক্যাপিটাল যেখানে সবচেয়ে কম হবে ওই কম্বিনেশনটা আমি পছন্দ করব। Am I clear? What is the punchline of the concept we are going to discuss? জি স্যার। ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল যেখানে সবচেয়ে কম হবে, যেই রেশিও দিয়ে সবচেয়ে কম হবে সেই কম্বিনেশনটা আমরা চুজ করব। আচ্ছা, এখন এই ক্যালকুলেশনটা কিভাবে হয়? আমাদের খেয়াল আছে যে আমরা গত ক্লাসের শুরুতে একটা ক্যালকুলেশন দেখিয়েছিলাম। আমি একটু করে ফর দা টাইম বিং ওখানে একটু নিয়ে যাচ্ছি, দেন আমরা আবার আসছি এখানে। ওকে, ক্যান ইউ রিকল দিস টেবল? Now we are done with the estimation of cost of debt, cost of preferred stock, cost of common equity. এগুলো নিয়ে আমরা ক্যালকুলেশন দেখিয়েছি অলরেডি, রাইট? আর এই ওয়েটটার কথা বলছি যে কোনটা থেকে কত আমার নিতে হবে, দ্যাট ইজ দ্য ডিসিশন। That is the decision we need to take. That is the decision of optimum capital structure. এখানে দেখা যাচ্ছে ডেট থেকে নেওয়া হয়েছে 30%, কমন ইকুইটি থেকে নেওয়া হয়েছে 60%, প্রেফারেড স্টক থেকে নেওয়া হয়েছে 10%। এখন আমরা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কিভাবে ক্যালকুলেট করি? এই 7.5%-এর সাথে 30% মাল্টিপ্লাই হয়, 10.94%-এর সাথে 10% মাল্টিপ্লাই হয়, 12%-এর সাথে 60% মাল্টিপ্লাই হয়। তার মানে ওয়েটের সাথে রেসপেক্টিভ কস্ট অফ ক্যাপিটালটা মাল্টিপ্লাই হয়ে এই নাম্বারগুলো আসছে। তারপর আমরা এই তিনটাকে যখন যোগ করি তখন আমরা এই সামেশনটা পাই, যেটার নাম হচ্ছে ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অথবা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল। আমরা যেটা বলার চেষ্টা করছি, যেই কম্বিনেশন দিয়ে এই ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালটা সবচেয়ে কম আসবে আমরা ওই কম্বিনেশনটা চুজ করব। এখন আমাদেরকে এই কম্বিনেশন গুলো চেক করে দেখতে হবে যে কোন কম্বিনেশনে কস্ট অফ ক্যাপিটাল সবচেয়ে কম আসে। কারণ হচ্ছে আপনার এই 12, এখানে যে নাম্বারটা আছে এই নাম্বার, এখানে ওভারঅল কস্ট অফ ক্যাপিটালে যে নাম্বারটা আছে 10.41%, দিস ইজ ডিপেন্ডেন্ট অন দিস পোর্শন, দিস ইজ অলসো ডিপেন্ডেন্ট অন দিস পোর্শন। আমরা তো অলরেডি দেখেছি যে আমাদের কস্ট অফ ক্যাপিটাল কোনটার ক্ষেত্রে কিভাবে ক্যালকুলেট করা হয়। সো প্রাইমারিলি আপনার এই এটার দিকে আপনার তাকাতে হবে যে আমি কোনটার জন্য কোনটা থেকে কত ফাইন্যান্সিং করব। সো দুটোই কিন্তু আলটিমেটলি কোনটাকে ইনফ্লুয়েন্স করছে? ওভারঅল কস্ট অফ ক্যাপিটালকে ইনফ্লুয়েন্স করছে। সো আমাকে এই ডিসিশনটা নেওয়া, এই ডিসিশনটার নাম হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন। আপনি যদি ফাইন্যান্সের শুরুর দিকে আমরা বলেছিলাম ফাইন্যান্সের তিনটা মেজর ডিসিশন আছে: ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ডিসিশন, ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন, দেন ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ডিসিশন। সো ক্যাপিটাল স্ট্রাকচার ডিসিশন ইজ দিস থিং হোয়াট উই জাস্ট হ্যাভ মেনশন। সো আমরা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কিভাবে আমরা বিভিন্ন সিনারিও দেখবো সেটা একটু আমরা এক্সারসাইজটা দেখি। ওকে, look at these three scenario.
একটা প্ল্যান এ, একটা প্ল্যান বি, একটা প্ল্যান সি। Look at how these plans are different. প্ল্যান এইতে আমরা দেখতে পাচ্ছি obviously there has been changes in the cost and there has been changes in the weights, but আমরা প্ল্যান এইতে দেখতে পাচ্ছি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 10.9%, এখানে 10.3%, আর এখানে 11.4%. Now among these three, which one seems attractive? As a firm finance manager, which one seems attractive? কোন প্ল্যানটা আপনার কাছে অ্যাট্রাকটিভ মনে হচ্ছে ইন টার্মস অফ কস্ট অফ ক্যাপিটাল? কোন প্ল্যানটা চুজ করলে আপনার মনে হচ্ছে যে আপনার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কম হবে? প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি? নো আনসার? মানে নাম্বার গুলো বুঝতে স্যার পারেন? আমি হচ্ছে এ আর বি এর মধ্যে কনফিউজড হয়ে গেছি যে কেন কনফিউজ বলেন? স্যার ওয়েটসটা আপনার ডিসিশনে মেইন ক্রাইটেরিয়াটা কি? স্যার ওয়েটেড কস্ট। আপনার ডিসিশনের মেইন ক্রাইটেরিয়াটা হচ্ছে আমার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কোথায় কম হবে, ঠিক আছে? কোন জায়গায় কম হচ্ছে? ক্যাপিটাল কোন জায়গায় কম হচ্ছে? প্ল্যান এ তে কম হচ্ছে নাকি প্ল্যান বি তে কম হচ্ছে? স্যার প্ল্যান বি তে স্যার প্ল্যান বি তে কম হচ্ছে। কম। আচ্ছা, এখন আমরা একটু রিজনটা দেখি প্ল্যান এ আর প্ল্যান বি এর মধ্যে তফাৎটা কোথায়। প্ল্যান এ তে ডেট ইউজ করা হয়েছে 20%, প্ল্যান বি তে ডেট ইউজ করা হয়েছে 40%। আর প্ল্যান এ তে ইকুইটি ইউজ করা হয়েছে 80%, প্ল্যান বি তে ইকুইটি ইউজ করা হয়েছে 60%। আচ্ছা, ইউ প্রবাবলি ক্যান রিকল যে আমরা দেখিয়েছিলাম যে কস্ট অফ ডেট উইল অলওয়েজ বি দ্য লিস্ট। এটার চেয়ে কস্ট অফ প্রেফার্ড স্টক বেশি হবে, এটার চেয়ে কস্ট অফ কমন স্টক বেশি হবে। এটার আলোচনা আমরা আগে করেছি। বিকজ অফ দ্য রিস্কিনেস, কোন জায়গায় রিস্কিনেস সবচেয়ে কম? ডেটের রিস্কিনেস সবচেয়ে কম, ইকুইটিতে রিস্কিনেস সবচেয়ে বেশি। এই জন্য আপনার ডেটে কস্ট সবচেয়ে কম আর ইকুইটিতে কস্ট সবচেয়ে বেশি। সো ইউ হ্যাভ টু ফলো দিস। ডেটের কস্ট সবচেয়ে কম, ইকুইটি কস্ট বেশি। ডেটের কস্ট কম, ইকুইটির কস্ট বেশি। ডেটের কস্ট কম, ইকুইটি কস্ট বেশি। আচ্ছা, ইউ মাইট থিঙ্ক অফ যে আমি যত বেশি ডেট ইউজ করতে পারবো, যত বেশি ডেট ইউজ করতে পারবো, there is a chance we can have the reduced cost of capital. ওকে, আমার কস্ট অফ ক্যাপিটাল কি হয়ে আসবে? কমে আসবে। এখন ম্যাটার হচ্ছে আপনি যদি চিন্তা করেন যে আমি বেশি বেশি ডেট ইউজ করবো, ইকুইটি যত সম্ভব কম ইউজ করবো, এটা যদি করতে যান, ইউ ক্যান রিডিউস দ্য কস্ট টু সাম এক্সটেন্ট, রিডিউস দ্য কস্ট টু সাম এক্সটেন্ট, বাট একটা সময় পর আপনি যখন যত বেশি ডেট নিয়ে নেবেন, তত আপনার ব্যাংক্রাপ্টসি হওয়ার রিস্কিনেস বেড়ে যাবে, আপনার ডিফল্ট হওয়ার প্রবাবিলিটিস বেড়ে যাবে, হুইচ উইল অ্যাকচুয়ালি ইনক্রিজেস ইউর কস্ট অফ ফাইন্যান্সিং। সো যখন ব্যাংক দেখবে বা ডেট ইনভেস্টরসটা দেখবে আপনার অলরেডি অনেক ডেট আছে, সো তারা কিন্তু আপনাকে আবার ডেট দিতে সেফ ফিল করবে না। তারা আপনাকে ডেট দিবে তখন যখন তারা মনে করবে যে আপনার কাছ থেকে বেশি, আরো বেশি রিটার্ন পাওয়া যাবে। তো বেশি রিটার্ন তাদেরকে দেওয়া মানে হচ্ছে আপনার কস্ট বেড়ে যাওয়া। সো লং স্টোরি শর্ট, আপনার ডেট নেওয়াটা একটা সার্টেন পোর্শন পর্যন্ত ভালো, বাট সার্টেন লেভেল যদি আপনি এক্সিড করেন, ইউর কস্ট অফ
financing will go up. So the idea is that খেয়াল করেন যে এখানে আপনি ডেট নিচ্ছেন 60% আর ইকুইটি নিচ্ছেন 40%, বাট ইউ সি যে এটা অনেক বেড়ে গেছে 11.4% এবং কস্ট অফ ডেট দেখেন 9% হয়ে গেছে। এটা কিন্তু এই 6.5 বা 7%-এর মধ্যে নাই। দ্য রিজন ইজ দ্যাট যেটা আমরা মাত্র বললাম। ওকে, আচ্ছা। সো যেটা আমরা বলার চেষ্টা করছিলাম, দিস ইজ দিস ওয়ান। আপনার হরাইজন্টাল এক্সিসে আমরা ডেট টু অ্যাসেট রেশিও দেখাচ্ছি, আর ভার্টিক্যাল এক্সিসে আমরা কস্ট অফ ক্যাপিটাল দেখাচ্ছি। সো দ্য হায়ার দ্য ডেট টু অ্যাসেট রেশিও, যেটা ডিজাইন এক্সপ্লেন করলাম, দ্য কস্ট অফ ডেট উইল গো আপ, কস্ট অফ ডেট বাড়তে থাকবে, দ্য হায়ার দ্য কস্ট, দ্য হায়ার দ্য পোর্শন অফ ডেট ইউ টেক। ওকে, ডেটের লেভেল যত আপনি বাড়াতে থাকবেন আপনার কস্ট অফ ডেট বাড়তে থাকবে। ওকে, এখন কস্ট অফ ডেট বাড়ছে বিকজ ইউ আর টেকিং মোর রিস্ক। এখন ইকুইটি ফাইন্যান্সিং যারা আপনাকে করেছে, উইল দে ফিল রিস্কিয়ার যখন আপনি বেশি ডেট নিচ্ছেন, অর উইল দে ফিল সেফার? হোয়াট ডু ইউ থিঙ্ক? কাদেরকে অব্লিগেশনস আগে পেমেন্ট করতে হয়? ডেট হোল্ডার্সদেরকে অব্লিগেশনস আগে পেমেন্ট করতে হয়। সো দে উইল ফিল রিস্কিয়ার। কারা? যারা ইকুইটি হোল্ডার্স তারা। কারণ আপনি ডেট হোল্ডার্স থেকে ইন্টারেস্ট পেমেন্ট করে তারপর যে রিমেনিং প্রফিট থাকবে সেটা ক্লেম করতে পারবে হচ্ছে ইকুইটি হোল্ডার্সরা। এখন আপনি যখন ডেটের লেভেল বাড়াচ্ছেন, একই সাথে আপনার কি বেড়ে যাচ্ছে? আপনার কস্ট অফ ইকুইটিও বেড়ে যাচ্ছে। ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রিজন? জি তো স্যার। একটা লেভেল পর্যন্ত আপনি দেখেন যে আপনার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ইজ ডিক্লাইনিং। দ্য রিজন ইজ দ্যাট এই কস্ট অফ ক্যাপিটাল কেন ডিক্লাইন হচ্ছে? বিকজ ইউ আর ইউজিং দ্য লেস কস্টলি অথবা লিস্ট কস্টলি সোর্স অফ ফাইন্যান্সিং। ডেট যেহেতু ইউজ করছেন এই জন্য এই কস্টটা একটা পোর্শন পর্যন্ত কমে আসছে, বাট একটা সময় পর দেখা যাচ্ছে যে এই কস্টটা কি হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার রিজন হচ্ছে মূলত দুইটা। একটা হচ্ছে বাই টেকিং মোর ডেট ইউ আর ইনভাইটিং দ্য ব্যাংক্রাপসি রিস্ক হুইচ ইজ রেজিং দ্য কস্ট অফ ডেট ইন দিস ওয়ে। আরেকটা হচ্ছে একই সাথে কি হচ্ছে, আপনার ইকুইটি হোল্ডার্স উইল ফিল মোর রিস্কিয়ার অ্যান্ড দে উইল চার্জ মোর ফ্রম ইউ, they'll have a more higher rate of return expectation from you. So a overall cost of capital always have a U-shaped pattern. So আপনাকে কোথায় ডেট নিতে থামতে হবে? আপনাকে থামতে হবে এই জায়গায়। আপনি 40-র উপরে যদি যান, আপনি 40-র উপরে মানে 40%, 100 টাকার মধ্যে 40 টাকা ডেট, এর চেয়ে যদি বেশি যান তাহলে যেটা হবে আপনার ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কমে যাবে। ওকে, সেই কস্ট অফ ক্যাপিটাল আমরা জাস্ট একটা ফিগার দেখতে চাই, সেটা হচ্ছে ওয়ার্ল্ডে যে রিনাউন্ড কোম্পানিজ গুলো আছে তাদের ক্যাপিটাল স্ট্রাকচারে ডেটের পার্সেন্টেজ কেমন, what is the overall nature. So most of the companies are very familiar to you: Microsoft, Intel, Home Depot, Mark and Company, PepsiCo, ExxonMobil, Hyatt Hotels, Pfizer, Delta Air. Okay, if you think of the overall percentage, this percentage in 2011 have not exceeded 23, very low. এবং এখানে দেখেন একটু ওভারঅল বেড়েছে ডেল্টা ইয়ার। এটি এয়ারলাইন্স ইন্ডাস্ট্রি সাধারণত ডেট বেশি ইউজ করে, বাট ইফ ইউ থিঙ্ক অফ মাইক্রোসফট, ইন্টেল হুইচ আর ভেরি ফ্যামিলিয়ার টু ইউ, ইফ ইউ থিঙ্ক অফ 100% ফাইন্যান্সিং, 100%-এর মধ্যে অনলি ডেট থেকে আসছে 5% বা 15%, এই পার্সেন্টেজ গুলো। সো দ্য ইউজ অফ ডেট ইজ নট very preferred choice of using capital for these companies, ঠিক আছে? এখন দিস ইজ ওয়ান অফ দ্য রিজন যেটা আমরা কস্ট অফ ক্যাপিটাল এর যে আলোচনা সেটার বেসিসে ডিসিশন নেওয়া হয়, বাট এটা ছাড়াও আরো রিজন আছে। দ্য আইডিয়া ইজ দ্যাট আমরা
কখন কমন স্টক বেশি ইউজ করি বা কখন ডেট বেশি ইউজ করি। সো আমাদের অবভিয়াসলি প্রাইমারি টার্গেট হচ্ছে আমাদের যেন কস্ট অফ ক্যাপিটাল কম হয়। সো কস্ট অফ ক্যাপিটাল কমানোর জন্যই আমরা মূলত কোনটা বেশি ইউজ করব বা কোনটা কম ইউজ করব সেটার ডিসিশন নিয়ে থাকি। সো আপনার এটা দেখা গেছে যে কখন কোম্পানি নতুন কমন স্টক ইস্যু করে। সো ইট হ্যাজ বিন অবজার্ভ যে কোম্পানি যখন দেখে যে কমন স্টক বেশি প্রাইসে মার্কেটে বিক্রি হচ্ছে, তখন হচ্ছে নতুন স্টক কোম্পানি ইস্যু করে। ইফ ইউ সি দ্যাট মার্কেট ইজ বিয়ারিশ, মার্কেট তেমন ভালো যাচ্ছে না, তখন কিন্তু আপনি দেখবেন না যে আইপিও খুব বেশি হচ্ছে, আইপিও খুব কম হবে। বাট ইফ ইউ সি দ্যাট মার্কেট ইজ ভেরি বুলিশ, তখন যেটা হবে আপনার, আপনি মার্কেটে খুব নতুন আইপিও দেখতে পাবেন। আইপিও কি আমরা অলরেডি বলেছি। সো দিস ইজ সাম প্যাটার্ন অফ কস্ট অফ ক্যাপিটাল ইন টার্মস অফ টাইম। আমরা এখানে তিনটা টাইম দেখছি, একটা হচ্ছে নিয়ারেস্ট টাইম, একটা হচ্ছে লং টার্ম। সে আপনি শুরু করেছেন রাইট এট দিস মোমেন্ট, আপনি এখন টি তে আছেন, এটা হচ্ছে আপনার প্রেজেন্ট টাইম। আর এটা হচ্ছে 1 বছর পর, আর এটা হচ্ছে 2 বছর পর। এখন আপনি যেহেতু কস্ট অফ ডেট কম, if you start using debt, your cost of capital will come down. যত আপনি ডেট ইউজ করতে যাবেন তত আপনার কস্ট অফ ক্যাপিটাল কি হয়ে আসবে, কমে আসবে। বাট ইউ আন্ডারস্ট্যান্ড যে এতটুকু এই লেভেলে কম আছে, বাট আফটার দিস এটা যদি আপনি এক্সিড করেন, ইউর কস্ট অফ ডেট উইল, আই মিন কস্ট অফ ক্যাপিটাল উইল গো আপ, কারণ আপনার কস্ট বেড়ে যাচ্ছে বিকজ অফ দ্য রিজনস আই অলরেডি মেনশন। এখন দিস ওয়ান ইজ সে ফর এক্সাম্পল 2024, আর এটা 2025, আর এটা 2026, and this vertical distance measures the cost of capital. আমাকে বলেন তো, আহ আপনি 2024-এ মাত্র ফার্ম শুরু করলেন, 2026 আসতে আসতে আপনার কস্ট অফ ক্যাপিটাল কি কমার কথা নাকি বাড়ার কথা? সে ফর এক্সাম্পল, হোয়াট ইজ দ্য রেশনাল বিহাইন্ড দিস? 2024 একটা নতুন ফার্ম আসছে, যেটা সম্পর্কে আমরা কিছুই জানি না। এখন তাকে যখন আমরা ফাইন্যান্সিং করব বা ইনভেস্টররা মিলে ফাইন্যান্সিং করবে, উইল দে চার্জ মোর, নাকি 2026-এ এই কোম্পানি সম্পর্কে আমি অলরেডি 3 বছর জানি, তখন আমরা চার্জ কমাবো নাকি স্যার, বাড়াবো? 26-এ চার্জ কমে যাবে স্যার। 26-এ চার্জ কমে যাবে। সো দ্যাট ইজ দ্য আইডিয়া। সো এই জায়গায় এই জন্য হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল কমে যাচ্ছে। এবং আমাকে বলেন তো, কম্পেয়ার টু টি, টি+1, টি+2, কোন জায়গায় আপনার কস্ট অফ ডেট সবচেয়ে কম হবে? স্যার, T+2। টি+2 তে কস্ট অফ ডেট সবচেয়ে কম হবে এবং ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটালও সবচেয়ে কম হবে। বাট ইন অল থ্রি সিনারিওস ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট এই ওয়াই লেভেলের বেশি যদি ডেট নিয়ে থাকে কোম্পানি, নিয়ে থাকে, তাহলে ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কি হয়ে যাবে, বেড়ে যাবে। স্যার, ওকে, এটা কি সব ইন্ডাস্ট্রিতে সেম নাকি চেঞ্জ ইয়া, হয় স্যার? কমনলি কমনলি, মানে ব্যাপারটা হচ্ছে, একটা ফার্ম যখন নতুন আসে, থিঙ্ক অফ স্টার্ট আপ ফার্ম কেন আপনার ক্যাপিটাল মার্কেট থেকে ফান্ড রেজ করতে পারে না? সে ফর এক্সাম্পল গুগল 2000 বা 1998-এ যখন তারা লঞ্চ করে, তখন কিন্তু তারা ক্যাপিটাল মার্কেটকে কনভিন্স করতে পারে নাই 1 টাকা বা $1 দেওয়ার জন্য, বা $1 তাদেরকে কেউ দেয় নাই। সো দে হ্যাড টু রিসোর্ট টু দা ভেঞ্চার ক্যাপিটালিস্ট। ওকে, সো ভেঞ্চার ক্যাপিটালিস্ট কিন্তু তাদের যে রেট অফ রিটার্ন এক্সপেকটেশন, দ্যাট ইজ টু হাই। ওকে, সো ওভারঅল আপনি যদি তখনের তুলনায় এখনকার কথা চিন্তা করেন, their cost of capital have reduced significantly. এখন কেন significantly কমে গেছে? Because by this time we have understood the model of their business, we are very familiar with their business, আমরা তারা কিভাবে মানি মেক করে সেটা জানি।
এবং তাদের রিস্কিনেস সম্পর্কে আমাদের ভালো একটা ধারণা আছে, বাট যেটা 1998-এ কাদের ছিল না, ইনভেস্টরদের ছিল না। So this is a common thing happens in almost every business. As time goes by, as time passes, we come to know more about the business. We become more familiar. We become more familiar with the riskiness of the business. So আমরা cost of capital বা required rate of return কম চাইবো। ওকে, বোঝা গেছে? জি স্যার। ওকে। So last thing is that capital budgeting decision. এই ডিসিশনের সাথে আপনার কস্ট অফ ক্যাপিটালটা কানেক্টেড। ক্যাপিটাল বাজেটিং ডিসিশন ইনভলভস যে আমার কোম্পানি বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করবে, মেশিনারিজ পারচেজ করবে, লং টার্ম ইনভেস্টমেন্ট করবে। এই লং টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন এটা আমি কিভাবে নিব, এটা নেওয়ার সময় আমাকে কিছু অ্যানালাইসিস করতে হয়। সেই অ্যানালাইসিসটা আমরা কিভাবে করবো সেটা হচ্ছে আমাদের পরবর্তী টপিকের, মানে পরবর্তী চ্যাপ্টারের বিষয়বস্তু। আর আমরা জাস্ট এখানে যেটা আইডিয়া দিতে চাচ্ছি, সেই জায়গায় আমাদের এই কস্ট অফ ক্যাপিটালটা ইনফ্লুয়েন্স করে ওই ডিসিশন নেওয়ার সময়। ওকে, যে যে কস্ট অফ ক্যাপিটালের ক্যালকুলেশন আমরা মাত্র জানলাম। ওকে, কিভাবে ইনফ্লুয়েন্স করে সেটা আমরা একটু দেখাই। আমরা মাত্র দেখলাম যে আমরা কস্ট অফ ক্যাপিটাল কিভাবে ক্যালকুলেট করব। সে ফর এক্সাম্পল আমাদের কাছে নাম্বার অফ প্রজেক্টস আছে ফার্মের, এই প্রজেক্টগুলো লিস্ট করছি এ থেকে এইচ পর্যন্ত, এবং প্রতিটা প্রজেক্টের ডিফারেন্ট এক্সপেক্টেড রিটার্ন আছে। সো কিছু প্রজেক্ট অ্যাট্রাকটিভ, কিছু প্রজেক্ট লেস অ্যাট্রাকটিভ। সো যে প্রজেক্টের রিটার্ন বেশি, এই প্রজেক্ট, বি প্রজেক্ট, এগুলো দেখতে পাচ্ছেন রিটার্ন অনেক বেশি, তার মানে এই প্রজেক্ট অ্যাট্রাকটিভ। আর এই প্রজেক্ট গুলো লেস অ্যাট্রাকটিভ বিকজ তাদের রেট অফ রিটার্ন কম। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি কোন প্রজেক্টের জন্য আমাদের কত খরচ লাগবে, $10 মিলিয়ন লাগবে এই প্রজেক্টে, এখানে লাগবে 5 মিলিয়ন, আবার এখানে এটাতে লাগবে 10 মিলিয়ন আমাদের। আমরা যদি সব প্রজেক্ট হিসাব করি তাহলে আমাদের টোটাল $95 মিলিয়ন লাগবে। এখন কোশ্চেন হচ্ছে সব প্রজেক্ট থেকে আমরা নিব? আনসার ইস নো। তাহলে আমরা কোথায় গিয়ে থামবো? আমরা থামবো সেখানে যতক্ষণ আমরা দেখবো যে আমাদের ফাইন্যান্সিং এ কোনো শর্ট নাই। আমি এজিউম করে নিচ্ছি আমাদের ফাইন্যান্সিং এ কি নাই, কোনো শর্টেজ। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে? জি স্যার। ওকে ওকে, এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা সে ফর এক্সাম্পল আমাদের ফান্ডে কোনো শর্টেজ নেই, আমাদের পুরো সব টাকাই আছে। তার মানে এই না যে সব প্রজেক্ট আমরা ফাইন্যান্স করব, সব প্রজেক্ট আমরা ইনভেস্ট করব। ইফ ইট হ্যাপেন্স, আমাদের যেটা হবে সেটা হচ্ছে উই মাইট এন্ড আপ লুজিং আওয়ার মানি। তাহলে আমরা কোথায় গিয়ে থামবো? দ্যাট ইজ দ্য ডিসিশন অফ ক্যাপিটাল বাজেটিং। সো আমাদের থামতে হবে কোথায় সেটা জানতে হবে। সো আমাদের থামতে হবে ওই জায়গায় যেখানে আমার ফার্মের কস্ট অফ ক্যাপিটাল প্রজেক্টের এক্সপেক্টেড রেট অফ রিটার্নের চেয়ে বেশি। মানে প্রজেক্টের রিটার্ন যেখানে আমার ফার্মের কস্ট অফ ক্যাপিটাল কি করতে পারছে না, মেক আপ করতে পারছে না, ওখানে আমাদের কি করতে হবে? থামতে হবে। সো লেটস সি আমাদের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ধরে নিলাম যে আমাদের ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে 10.41%, দিস ওয়ান 10.41%। সো এই প্রজেক্টটা, প্রজেক্ট এই, এটা রিটার্ন আছে অ্যাবাউট, একটু আগে আমরা দেখলাম 16%, বি এর রিটার্ন আছে 14%। লেট মি ওকে, খেয়াল আছে যে 16%। ওকে, এই 16% প্রজেক্ট এই রিটার্ন 16%, 14। আচ্ছা, ই প্রজেক্ট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কি ই প্রজেক্টের রিটার্ন কত পার্সেন্ট ছিল? ই প্রজেক্টের রিটার্ন 10.65%, হুইচ ইজ বিয়ারলি অ্যাবাভ দ্য ফার্মস ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল 10.41%। এখন আমি যদি এফ এ চলে যাই 9.5, এই 9.5 এর যে এই প্রজেক্টটা, এফ প্রজেক্টের যে রেট অফ রিটার্ন, এটা ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের চেয়ে কম নাকি বেশি? এফ প্রজেক্টের রিটার্ন ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের চেয়ে বেশি নাকি কম? কম স্যার।
কম, তাহলে কি আমার এফ প্রজেক্টটা নেওয়া ওয়াইস হবে? যে প্রজেক্ট আমার কস্ট অফ ক্যাপিটাল কম্পেনসেট করবে না আমাকে, আমার যেটা কস্ট সেটা আমাকে দিবে না, সিম্পল। ওয়াইজ আমার হবে না। খরচ হচ্ছে 10 টাকা, আমি 10 টাকা পাচ্ছি না, তাহলে আমাকে ওই প্রজেক্ট কি করা যাবে না, নেওয়া যাবে না। যাবে না আমাকে স্যার। থামতে হবে কোথায়, তে থামতে হবে, অ্যাজ লং এস আমার ওই প্রজেক্টের রিটার্ন ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের চেয়ে কি বেশি আছে। ঠিক আছে? সো এই জায়গায় আমার থামতে হবে। নাও ইফ ইউ আন্ডারস্ট্যান্ড যে এতটুকু পর্যন্ত আমরা যদি ফাইন্যান্সিং করি আমাদের প্রয়োজন হবে হচ্ছে $50 মিলিয়ন। কতটুকু ডলার প্রয়োজন হবে? $50 মিলিয়ন প্রয়োজন হবে। সো দিস ইজ দ্য ওয়ে হাউ দ্য ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল or কস্ট অফ ক্যাপিটাল ইনফ্লুয়েন্সেস আওয়ার ক্যাপিটাল বাজেটিং ডিসিশন। ওকে, সো আমরা নেক্সট টপিক হচ্ছে ক্যাপিটাল বাজেটিং প্রবলেম আমরা কিভাবে সলভ করব। সো অন দ্যাট নোট উই আর ক্লোজিং আওয়ার টুডেস ক্লাস। এটার আলোচনা এই পর্যন্ত আমরা করব, এই আই মিন এই টপিকের কস্ট অফ ক্যাপিটাল। সো থ্যাংক ইউ অল।